জীবনমোহন বাবুর খুনের খবরটা পেয়ে আমরা সোনারপুরে এসে পৌঁছেছি। কাল সত্যি বলতে আমরা যখন এসে পৌঁছেছি তখন মৃতদেহ পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তাই গোটা ব্যাপারটা বুঝতে আমাদের অসুবিধে হয়েছিল বটে, তবে নিখিলেশ সময় নষ্ট না করে তখনই কাছের থানায় গিয়ে পৌঁছে যায়। সেখানে কথাবার্তা বলে মৃতদেহ দেখার একটা সুযোগ পাওয়া যায়। আমরা যথারীতি মৃতদেহ দেখতে দেখতে বুঝতে পারি আসলে খুন হয়েছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। মাথার পেছনের দিকে ক্ষত আর রক্ত জমে রয়েছে। যে পুলিশ ইন্সপেক্টর এই কেসের তত্ত্বাবধানে ছিলেন তার সাথে কথাবার্তা বলে নিখিলেশ যখন তার পরিচয় দিল তখন ভদ্রলোক নিখিলেশকে চিনতে পারলেন। আসলে নিখিলেশ যে শুধু শহরেই কেস সমাধান করেছে তা নয়, তাকে মাঝে মাঝে এদিকে ওদিকেও যেতে হয়। তাছাড়া পুলিশের বেশ কিছু কেস সমাধান করার জন্য নিখিলেশকে পুলিশরা অনেকেই চেনে। মৃতদেহর মাথায় আঘাতের চিহ্ন ছাড়া আর কোথাও কিন্তু কোনো রকম ধস্তাধস্তি কিংবা অন্য কোনো চিহ্ন ছিল না। তার মানে মনে করা যায় যে শুধুমাত্র ওই একটা আঘাতেই জীবনমোহনবাবু মারা গিয়েছেন। মোটামুটি কথা বলে এবং মৃতদেহ দেখার পরে আমরা কিন্তু সোজা ফিরে গেলাম জীবনমোহনবাবুর বাড়িতে। আমরা অর্থাৎ আমি, নিখিলেশ আর রাধামোহনবাবু। ফেরার পথে রাধামোহনবাবু একটু আফসোসের সুরে বললেন, এমন একটা ব্যাপার যে ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমিও ভেবেছিলাম দাদার মনের ভুল, না হলে অন্য কোনো একটা সমস্যা হচ্ছে, কিন্তু তাই বলে যে এভাবে। রাধামোহনবাবুর মুখের সেই স্বভাবসিদ্ধ হাসিটা কিন্তু এখন আর নেই। তবুও তার মুখে চিন্তার ছাপ কিংবা অন্য কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি। নিখিলেশ মৃতদেহ দেখার পর থেকেই সামান্য গম্ভীর হয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের সাথেও কিসব যেন কথাবার্তা বেশ কিছুক্ষণ বলছিল। এখনও সে চুপ করে রইল। কিন্তু রাধামোহনবাবু আবার বললেন, আপনার কি মনে হয় বলুন তো নিখিলেশ বাবু, আর আপনাকে ফোনটা করলো কে? আর পুলিশ যা বলছে তাতে তো দরজা ভেঙে ঘরে ঢুকতে হয়েছিল। সেক্ষেত্রে কেউ বাইরে থেকে ঘরে ঢুকে খুনটা করবে কি করে? একটা না একটা জায়গায় তো রয়েইছে রাধামোহন বাবু, আমরা সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তার মানে এটা তো নয় যে সেটা নেই। আমাদের বাড়িটা ভালো করে খুঁজে দেখতে হবে। আঘাতটা কিন্তু মাথার পেছনের দিকে করা হয়েছে। অর্থাৎ মনে করো জীবনমোহনবাবু বিছানা থেকে উঠে কোনো একটা দিকে এগিয়ে গিয়েছিলেন, আর ঠিক তখনই মাথায় আঘাতটা করা হয়েছে। কেননা বিছানার মধ্যে যদি তিনি শুয়ে থাকতেন তাহলে আঘাতটা পড়তো তার ঠিক কপালের কাছে। নিখিলেশ কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না, সামান্য মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আমরা তখন থানা থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। থানাটা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। আসলে এদিকটা মফস্বল বলা যেতে পারে। একদিকে যেমন দিগন্ত ধানের জমি রয়েছে, গ্রামের ছোঁয়া সেই আগের মতোই থেকে গেছে। অন্যদিকে তেমন স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা আস্তে আস্তে উন্নত হতে শুরু করেছে। থানা থেকে জীবনমোহন বাবুর বাড়ির হাঁটা পথে আধ ঘন্টা মতো। আমরা ইচ্ছে করেই আর গাড়ি নিলাম না। হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি এসেই পড়েছি তখন রাধামোহন বাবু আবার বললেন, আচ্ছা নিখিলেশ বাবু, যদিও দাদার ঘরে কেউ এসে থাকে আর মৃতদেহ যখন দেখা গেছে তখন তো সেটা নিশ্চিত, তাহলে সে কাল রাতে খুনটা করতে গেল কেন? এতদিন কিছু করলো না, অথচ কাল রাতেই কেন? আমি ভেবেছিলাম নিখিলেশ এই কথার উত্তর দেবে না, কিন্তু এইবারে নিখিলেশ বলে উঠল, একটা সহজ মোটিভ রয়েছে। কালই কিন্তু জীবনমোহনবাবু আমার কাছে গিয়েছিলেন, তারপর সেখান থেকে বাড়িতে ফিরে এসেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছিল যেটা অপরাধী জানতে পেরেছে। তোমার কাছে কেসটা নিয়ে এসেছিল তার জন্য নাকি? হতেও পারে, আবার এমনটাও হতে পারে যে আমার কাছে যাওয়া ছাড়া জীবনমোহনবাবু এই দুদিনে ঠিক কি কি করেছেন তার মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। কিন্তু দাদা এই কদিনে ঠিক কি কি করেছে সেটা তো আমি নিজেও ঠিকভাবে জানি না, শুধু আপনার সাথে দেখা করতে যাওয়া ছাড়া। ব্যাপারটা জানা তো খুব একটা সোজা হবে না। আমিও সে সময় বলে উঠলাম, আর খুনি ঘরের ভেতর ঢুকলো কোথা থেকে সেটাও তো খুঁজে বার করতে হবে। ওই বাড়ির এমন কোনো একটা জায়গা রয়েছে যেটা জীবনবাবু ও তার স্ত্রী নিজেও জানেন না। তার মানে ব্যাপারটার পেছনে কোনো রহস্য আছে। এই সমস্ত কিছুর মধ্যে তোমরা কিন্তু আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছ। রাধামোহনবাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আসল কথাটা। জীবনমোহনবাবুর ঘরের আলমারি কিন্তু ভাঙা ছিল। অর্থাৎ এই আলমারির ভেতর থেকে কিছু একটা অন্তত বাইরে গেলেও যেতে পারে। সেটা কি?
সোনার গণেশ? না অমরজিৎ, সেই সোনার মূর্তি কোথায় আছে সেটাই তো জীবনমোহনবাবু জানেন না। তাহলে এটা আলমারিতে আসবে কি করে? তাহলে এবার মানে কি করবেন ভাবছেন? একবার কি বাড়িতে গিয়ে সব কিছু খুঁজে দেখা দরকার নাকি? অবশ্যই, এখন বাড়িতে গিয়ে আপনার দাদার ঘরটা ভালোভাবে দেখতে হবে। তাছাড়া তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতে হবে। ঠিক কি চুরি যেতে পারে সেটা না হলে খুঁজে বার করা যাবে না। আর একটা কথা বলবো, আচ্ছা, এই জীবনমোহনবাবু যখন আপনার কাছে গিয়েছিলেন তখন তো নিজের সমস্যার কথা সব খুলে বলেছিলেন, কিন্তু কখনো তিনি এমন কোনো কথা বলেছিলেন যেটা আপনার খুব একটা সহজ বলে মনে হয়নি? যদিও আপনি নিজেই বলেছেন আপনার দাদা একটু খামখেয়ালি ধরনের, অনেক কিছুই ভুলে যান মাঝে মাঝে, তবু এমন কিছু একটা যেটা অতি স্বাভাবিক নয়? রাধামোহনবাবু কেমন যেন চিন্তা করতে লাগলেন। আমরা বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছি। রাধামোহনবাবুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। নিখিলেশ তারপর যখন বুঝতে পারলো তিনি কিছুই মনে করতে পারছেন না, তখন আমরা হাঁটতে শুরু করেছি। একটু পরেই পেছন থেকে রাধামোহনবাবু বলে উঠলেন, তেমন তো কিছুই মনে পড়ছে না নিখিলেশ বাবু, তবে তবে একটা কথা মনে পড়ছে। দাদা বেশ কিছু টাকা কারো কাছে দিয়েছিল। তিনি কাকে দিয়েছিল সে কথাটা আমায় ঠিকঠাকভাবে বলেনি, তবে এইটা ছাড়া তো আর অন্য কোনো কিছুই আমার মনে পড়ছে না। আমাদের কথাবার্তা ওই পর্যন্তই হলো। ততক্ষণে আমরা জীবনমোহন বাবুর বাড়িতে চলে এসেছি। জীবনমোহন বাবুর বাড়িতে তার স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে, সে কথা আমরা আগেই জানতাম। এখন তার বাড়িতে ঢুকতেই বাড়িটা ভালো করে দেখার সুযোগ পেলাম। এর আগে এখানে এসেছি, তবে তখনই সাথে সাথে থানায় চলে যেতে হয়েছে, তাই আর দেখা করার সুযোগ হয়নি। বাড়িটা বেশ বড়, সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা। বাড়িটা দোতলা। সেই পুরনো আমলের যেমন দোতলা বাড়ির ধরন দেখা যায়, ঠিক সেই ধরনের আমলেই এই বাড়িটা তৈরি করা হয়েছে। এর বয়স যে 100 বছরের কম হবে না তা বোঝা যায়, কিন্তু 100 বছর আগে এখানে এমন বাড়ি তৈরি করেছিল কারা, সেটাই মনের মধ্যে রয়ে গেল। এদিকে আমরা যখন বাড়ির মধ্যে ঢুকেছি তখন ঘরের ভেতর থেকে কয়েকজন মহিলার কথাবার্তা শোনা যেতে লাগলো। আসলে আশেপাশের যারা রয়েছেন প্রতিবেশী, তারা বোধহয় জীবনমোহনবাবুর স্ত্রীর সাথে কথাবার্তা বলছিলেন। আমাদের আসতে দেখেই জীবনমোহনবাবুর স্ত্রী কাবেরী তাদের বাড়ি চলে যেতে বললেন। আসলে আমরা এসেছি এখন, নিশ্চয়ই কিছু একটা কথাবার্তা হবে, সেটা জেনে বুঝতে পেরেছিলেন, তাই আশেপাশের প্রতিবেশীরা নিজেদের মতো চলে গেল এবং 2-1 জন যাওয়ার আগে রাধামোহনবাবুর কাছে তার দাদার জন্য দুঃখ করে গেল। ঘরে বসে কাবেরী দেবীর সাথে নিখিলেশের কথাবার্তা চলল। নিখিলেশ বলল, আচ্ছা কাবেরী দেবী, আমায় আপনি একটা কথা বলুন তো, আপনার স্বামীর কোনো শত্রু ছিল? আমারই ভুল। উনি আমায় আগেই বলেছিলেন ওনার ঘরে কেউ একটা রাতের বেলা ঢুকে পড়েছে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকবে কি করে বলুন? তাই আর আমি ব্যাপারটায় তেমন গুরুত্ব দিইনি। আর এখন তো সেটাই হলো, তাই না? আপনার এমন ভাবার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি নয়, যে কেউ এ কথা শুনলে আপনার মতোই অবিশ্বাস করত। কিন্তু আমাদের তো খুঁজে বার করতে হবে যে আসলে এটা কি করে হলো। আর সকালে উঠে আপনি ঠিক কি দেখেছেন একবার বলুন তো। কাবেরী দেবী আমাদের সামনে বসে সমস্ত কিছু বলতে শুরু করলেন। আমি, রাধামোহনবাবু আর নিখিলেশ চুপ করে বসে আছি কাবেরী দেবীর সামনে চেয়ারে। কাবেরী দেবীর চোখে এখনো মাঝে মাঝেই জল চলে আসছে, আর গালের কাছে জলের শুকিয়ে যাওয়া দাগ। জীবনমোহন বাবুর মেয়েকে দেখা গেল না, তাকে বোধহয় পাশের কারোর বাড়িতে রেখে আসা হয়েছে। যাই হোক, নিখিলেশ বলল, সকাল থেকে যা যা হয়েছে সবকিছু আমায় বলবেন, কোনো কিছু লুকিয়ে রাখবেন না। না না নিখিলেশ বাবু, আপনার কথা আমি শুনেছি। এমনকি উনি বাড়িতে ফিরে এসেও আপনার কথা বলেছেন। বিপদে পড়ে উনি আপনার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। এখন আপনারা আসার আগেই এত বড় একটা বিপদ ঘটে গেল। এবার কি হবে বলুন তো? কিছুই হবে না, আমাদের জীবনমোহন বাবুর খুনিকে খুঁজে বের করতে হবে। আমি যদি তার কথা একটু গুরুত্ব বেশি দিয়ে আগেই এখানে চলে আসতাম, তাহলে হয়তো এমন একটা ব্যাপার ঘটতো না। সকালে আপনি কি দেখলেন সেটা আমায় বলুন। নিখিলেশ বাবু, উনি ওই উত্তর দিকের ঘরটায় ঘুমোতেন। তিনি রাতে কাজকর্ম করতেন বলে তার ঘুমাতে দেরি হতো, তাই আমি আর আমার মেয়ে এপাশের ঘরে ঘুমোতাম। দোতলার ঘরগুলো জিনিসপত্র রাখা রয়েছে, তাছাড়া ওই ঘরগুলো খুব একটা ব্যবহার করা হয় না।
আমরা একতলাতেই থাকি, পুরনো দিনের বাড়িতে। বুঝতেই পারছেন বাড়ির সিঁড়িগুলো বেশ পুরনো হয়ে এসেছে, তাই ওঠানামা করাটা আমাদের ঠিক ভালো লাগে না। এই কারণেই আমরা নিচেই থাকতাম। কখনো কখনো উনি কাজের প্রয়োজনে ওপরে যেতেন, আমিও যেতাম, কিন্তু সেটা খুবই কম। সত্যি বলতে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই বেশি ওঠানামা সিঁড়ি ভাঙা আমার বারণ। সে যাই হোক, সেদিন অর্থাৎ 2 দিন আগে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে উনি ঘুমোতে যান। সেদিন বিকেলেই উনি কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছিলেন। উনি খুব খুশি ছিলেন, কারণ উনি সমস্ত কিছুই আপনাকে বলে এসেছিলেন এবং এটাও ভেবেছিলেন আপনি তাকে সাহায্য করবেন, তার সমস্যার সমাধান করে দেবেন। পরের দিন তার একটা কাজ ছিল। আসলে আপনি হয়তো জানেন নিখিলেশ বাবু, চাষের ফসল নিয়েই তার ব্যবসাপত্র। সেই ফসল শহরে যাওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ঘুমোতে চলে গিয়েছিলেন। পরের দিন সকালে যখন আমি উঠি, ততক্ষণে উনি উঠে পড়েন। সকাল সকাল তিনি বেরিয়েও পড়েন, কিন্তু সেদিন আমি ঘুম ভাঙার পরেও দেখতে পাই উনি ওঠেননি। কিছু একটা মনে হতেই আমি তাড়াতাড়ি তার দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বাইরে আসে না। তখন বাধ্য হয়ে আশেপাশে সবাইকে ডেকে আনতে হয়। আশেপাশে সবাই এসে যখন দরজা ভাঙে, তখন দেখতে পাই মেঝের ওপর উনি পড়ে রয়েছেন। মাথার পাশ থেকে রক্ত বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। সে দৃশ্য ভোলার নয় নিখিলেশ বাবু, সে দৃশ্য ভোলার নয়। কথাটা বলতে বলতে কাবেরী দেবীর দুটো চোখ আবার জলে ভরে উঠল। শেষের দিকে তার গলা রুদ্ধ হয়ে আসছিল। রাধামোহনবাবু চুপ করে শুনছিলেন, এবার বলে উঠলেন, কিন্তু বৌদি, তোমরা তো দরজা ভেঙে ভেতরে ঢুকেছিলে, তাহলে ঘরের মধ্যে দাদা ওভাবে মারা গেল কি করে? পুলিশ বলছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার জন্য এমনটা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কিছু পাওয়া যায়নি যেটা দিয়ে আঘাত করা হতে পারে। আচ্ছা কাবেরী দেবী, একটা কথা বলুন তো, আলমারিটা খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই আলমারি থেকে কি কিছু চুরি হয়েছে বলে আপনার মনে হয়? টাকা পয়সা কিছু চুরি গেছে বলে তো মনে হয় না, কারণ ওই ঘরে টাকা পয়সা খুব বেশি থাকতো না, থাকতো দোতলার ঘরের সিন্ধুকে। তাই টাকা পয়সা চুরি যাওয়ার কথা তো নয়, তবে ব্যবসার কিছু কাগজপত্র থাকতো। আর কিছু ছিল মানে, মনে করে বলুন, কি কি থাকতো আলমারিতে? ব্যবসার কাগজপত্র ছাড়া জামা কাপড় এগুলোই থাকতো। চুরি যাওয়ার মতন তেমন কিছু সেখানে ছিল না নিখিলেশ বাবু। এবার একটা কথা বলি, আপনাকে যখন আপনার স্বামী তার ঘরে রাতের বেলায় কারোর আসার কথা বললেন, তখন আপনি সেটা গুরুত্ব দেননি কেন? কেন মনে হলো তিনি ব্যাপারটা ভুল করছেন? কথাটা বলেই নিখিলেশ কেমন যেন সন্দেহের চোখে তাকালো কাবেরী দেবীর দিকে। এমন একটা প্রশ্নে তিনি নিজেও সামান্য চমকে গিয়েছিলেন। রাধামোহনবাবুর একবার নিখিলেশ, একবার কাবেরী দেবীর দিকে তাকাচ্ছেন। কাবেরী দেবী নিখিলেশের কথায় কেমন যেন একটু চমকে উঠলেন, তারপর বললেন, সে কি, আমি তার কথায় গুরুত্ব দিইনি এ কথা আপনাকে কে বলল? আমি তো নিজেই তাকে আপনার কাছে যেতে বললাম। উনি বলেছিলেন কলকাতায় তার ভাই রাধামোহনের কাছে গেলে সেখান থেকে আপনার সাথে দেখা করতে পারবে। এই কথা তো তাকে আমিই বলেছিলাম, অথচ আপনি বলছেন আমি তার কথায় গুরুত্ব দিইনি। এবার কাবেরী দেবীর কথায় আমি অবাক হলাম। রাধামোহনবাবু বললেন, কিন্তু বৌঠান, দাদা যে আমায় বলেছিল তুমি নাকি তার কোনো কথাই বিশ্বাস করনি, আর তাই সে আমার কাছে এসেছিল। তুমি বিশ্বাস করো ভাই, আমি ওনার সমস্ত কথাই বিশ্বাস করেছিলাম। আমি সেই জন্যেই তো ওনাকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমার মেয়ে তো রয়েছে, আমার মেয়েকে নিয়ে আসি, তাহলে তার মুখেই তো আপনি শুনতে পারবেন সব কিছু। রাতের বেলা উনি যখনই মনে করতেন ঘরে কেউ ঢুকেছে, তখনই চেঁচামেচি করতেন। তখনই আমি তার ঘরে আলো নিয়ে ঢুকতাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাইনি। কাবেরী দেবীর কথাবার্তা শুনে কেসটা কেমন যেন জটিল হয়ে যাচ্ছিল। আমরা খুঁজতে এসেছিলাম জীবনমোহনবাবুর খুনের কারণ আর কে তাকে খুন করলো সেটা, কিন্তু এখানে এসে তো দেখা যাচ্ছে জীবনমোহনবাবু আমাদের যা যা বলে এসেছেন তার সবকিছু সঠিক নয়। আবার এমনটাও হতে পারে যে কাবেরী দেবী আমাদের মিথ্যা কথা বলছে। কিন্তু তিনি মিথ্যা কথা বলতে যাবেন কেন?
নিখিলেশ বোধহয় আমার মতোই কিছু বুঝতে পারছিল না, তাই বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এদিকে কাবেরী দেবী নিজের মতো বলে চলেছেন। দেখুন নিখিলেশ বাবু, এখন তো আমার সন্দেহ হচ্ছে উনি আপনাকে কি বলে এসেছেন। আপনাকে উনি ঠিক কি বলেছেন বলুন তো? আপনার বাড়িতে, অর্থাৎ উনি যে ঘরে থাকতেন সেই ঘরে রাতের বেলা কেউ একটা বাইরে থেকে এসে ঢুকছে, অথচ তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তার মনে হয়েছিল কেউ তাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু তাকে চিনতে পারেননি। এমনকি তার কোনো শত্রুর কথা তিনি বলতে পারেননি। আর তার সাথে তিনি একটা সোনার গণেশ মূর্তির কথা বলেছেন। কাবেরী দেবী কিন্তু এই কথায় আবার একটু অবাক হলেন, বললেন, সোনার গণেশ মূর্তি? কোন গণেশ মূর্তি? যেটা ঘরে সিন্ধুকে রয়েছে সেই মূর্তিটা? নিখিলেশ এবার চমকে উঠে বলল, সেই মূর্তি আপনার বাড়িতেই আছে, কিন্তু জীবনমোহন বাবু যে বলেছিলেন সেই মূর্তিটা এখনো খুঁজে পাওয়া যায়নি। আর রাধামোহন বাবু, আপনিও তো সেই কথাই বলছিলেন। কিন্তু আমাকেও তো দাদা বলেছিল ওই সোনার গণেশ মূর্তিটা খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা নিয়ে আমিও তেমন একটা ভাবিনি, কিন্তু তুমি বলছো যে মূর্তিটা দোতলার ঘরেই রয়েছে। কাবেরী দেবীও কেমন যেন অবাক হয়ে গেলেন। আমাদের সবার অবাক হওয়ার পালা চলছিল। আমি প্রথম বলে উঠলাম, আচ্ছা নিখিলেশ, জীবনমোহন বাবু মিথ্যে কথা তো বলেননি, আর তুমি বলছো আর সবাই জানে তার একটা রোগ রয়েছে। তিনি অনেক কিছুই ভুলে যান, কিন্তু এই সোনার মূর্তির ব্যাপারটা তিনি ভুলে গেলেন কি করে? তাহলে কি এটা অন্য কোনো মূর্তি? আপনারা কোন মূর্তির কথা বলছেন আমি জানি না, আর এই বাড়ির সম্পত্তি ছিল একটা সোনার গণেশ। তবে সেটার কথা যদি বলেন, তাহলে সেই মূর্তি কিন্তু এ মূর্তি নয়। সেটা কোথায় আছে কেউ জানে না। এই মূর্তিটা মাত্র কয়েক মাস আগে উনি তৈরি করিয়েছেন। কাবেরী দেবীর এই কথায় আমাদের সবার চিন্তা যেন কমে গেল। তার মানে ওই মূর্তির কথা তিনি বলছেন না। আমরা ততক্ষণে উঠে পড়েছি। নিখিলেশ বলল, চলুন একবার আপনার স্বামীর ঘরটা দেখে আসি। সেই ঘরে কোথা থেকে কেউ ঢুকে তাকে খুন করে রেখে গেল, সেই জিনিসটা দেখা দরকার। আর ঘরের আলমারিটাও দেখতে হবে। আমরা উঠে পড়লাম। জীবনমোহন বাবু যেই ঘরে থাকতেন সেই ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ রয়েছে। যদিও আসলেই দরজাটাকে কোনো রকমে তুলে দাঁড় করিয়ে আলগা করে লাগানো হয়েছে, কারণ দরজার কলকবজা অবশ্যই ভাঙা, সেটা এখনো ঠিক করানো হয়নি। আমি ঘরের বাইরেই দাঁড়ালাম। নিখিলেশ, রাধামোহন বাবু সবাই এক এক করে ভেতরে ঢুকতেই নিখিলেশ বলল, আচ্ছা অমরজি, তুমি একটু বাইরে থেকে দরজাটা ভালো করে দেখো তো, দরজায় কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাও নাকি? নিখিলেশ যে আসলে কি বলল আমি বুঝতে পারলাম না। তবু আবার দরজাটা তুলে দাঁড় করাতেই আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। না, সাধারণ দরজা, তবে পুরনো আমলের। ভেতর থেকে বন্ধ থাকলে বাইরে থেকে তা খোলার কোনো উপায় নেই, তেমনি বাইরে থেকে বন্ধ করে দিলে ভেতর থেকেও কেউ খুলতে পারবে না। আমি একটু গলা তুলে বললাম, না নিখিলেশ, দরজা তো ঠিকই আছে, দরজার মধ্যে কোনো কারচুপি নেই, আর তাছাড়া এখন তো দরজাটা ভাঙা রয়েছে। ঘরের ভেতরে গিয়ে ঢুকতেই কাবেরী দেবী মেঝেতে একটা নির্দিষ্ট দিকে নির্দেশ করে বলল, নিখিলেশ বাবু, এইখানেই ওনার মৃতদেহটা পড়েছিল, মাথাটা নিচের দিকে করে। মাথাটা নিচের দিকে করা বলতে আপনি কি বলতে চাইছেন? তিনি মেঝেতে উল্টো হয়ে পড়েছিলেন? নিখিলেশ বাবু, উনি উল্টো হয়েই পড়েছিলেন। মাথার পেছনের দিকটা যেখানে আঘাত লেগেছিল সেটা নিচের দিকে ছিল। নিখিলেশ কেমন যেন অবাক হলো এই কথায়। বিছানার একপাশে বসে মুখের সামনে দুটো হাত চেপে ধরল। তারপর রাধামোহন বাবুর দিকে তাকিয়ে বলল, রাধামোহন বাবু, এখানে থাকার তো তেমন কোনো ব্যবস্থা হবে না, অথচ আমাদের কেসটা সলভ করে যেতেই হবে। প্রতিদিন তো আর এখানে আসা সম্ভব নয়। একটা কাজ করুন, এখানে থেকে যান, আমরা ফিরে যাই। এই সময় আপনার এখানে থাকা দরকার। আপনি থাকলে বুঝতেই পারছেন, কাবেরী দেবীকে একা একা ছেড়ে যাওয়া যাবে না। এক কথায় কাবেরী দেবী কিছুই বললেন না। রাধামোহন বাবু আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে কাবেরী দেবীর দিকে তাকানো। বোধহয় কাবেরী দেবীও মনে মনে এটাই চাইছিলেন, তবে মুখ ফুটে বলতে পারছিলেন না। এ সময় একজন পুরুষ মানুষের বাড়িতে থাকা দরকার। তাছাড়া কাবেরী দেবীর বাপের বাড়ির লোকজনের তো আসা দরকার ছিল, কিন্তু তারা এলো না কেন সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু নিখিলেশ বাবু, মানে আমি একা এখানে? কোনো অসুবিধা হবে না রাধামোহন বাবু। আর আমার মনে হয় কাবেরী দেবীর বাপের বাড়ির দিক থেকে কেউ নেই। তার যে কোনো একটা কারণ হতে পারে। আমার মা ছোটবেলাতেই মারা গেছেন। বাবার কাছে মানুষ,
তা বাবাও বছর কয়েক আগে মারা যান। আমার বাপের বাড়ির কারোর সাথেই আমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই তাদের আর জানানো হয়নি। রাধামোহন বাবু কিন্তু শেষ পর্যন্ত সেখানেই থেকে গেলেন। নিখিলেশ ভালো করে ঘরের চারপাশটা দেখল, তারপর বাড়ির পেছনের দিকে অল্প বাগান মতো জায়গাটায় ঘুরে ঘুরে কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগলো। তারপর যখন প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা সেখান থেকে চলে এলাম। প্রথমে গেলাম থানায়, তারপর সেখান থেকে ফিরে গেলাম বাড়িতে। এখানে কিন্তু একটা ব্যাপারে আমি অবাক হয়েছিলাম। তার কারণ নিখিলেশ যখন প্রথম সোনারপুর যাওয়ার কথা বলে, তখন তার সাথে এভাবেই কথা হয়েছিল যে সেখানে গিয়ে আমাদের কয়েকটা দিন থাকতে হবে। কিন্তু এখানে এসে হঠাৎ করেই নিখিলেশের মত বদল করে ফেললো কেন, তা আমি জানি না। তাই অনেক রাত্রে যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন বৌঠান প্রথমে বেশ রাগারাগি করে, তারপর আমাদের খেতে দিয়ে খাবার টেবিলে বসে বলে, ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমরা প্রথমে তো সেখানে কয়েকদিন থাকবে বলে গেছিলে, আর যাওয়ার সময় ব্যাগপত্র নিয়ে গেলে না, তাড়াতাড়ি চলে এলে কেন? এই ব্যাপারে এখন তো তোমায় কিছুই খুলে বলতে পারবো না কৃষ্ণা। আসলে আমি নিজেও বুঝে উঠতে পারছি না ঠিক। আমার একটু সময় দাও, আমি তোমার সবকিছু খুলে বলবো। বৌঠান আমার মুখের দিকে তাকাতে আমিও বলে উঠলাম, সত্যি বৌঠান, এই কেসে এমনভাবে সবকিছু জড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না ভদ্রলোক আমাদের সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলেছেন। এই দুদিন আগে যে লোকটা বাড়িতে এলেন, তার কথাই বলছো তো? তার একটা সোনার গণেশ মূর্তি ছিল না? নিখিলেশ কোনো কিছু না বলে চুপ করে খেয়ে যাচ্ছিল। আমি বৌঠানকে অল্প কথায় সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিতে বৌঠান নিজেও চুপ করল। তারপর খেতে খেতে একসময় হঠাৎ করে বলে উঠল, কেউ যে মিথ্যে কথা বলছে সেটা বোঝাই যাচ্ছে। জীবনমোহন বাবু যদি মিথ্যে কথা বলেন, তাহলে তার একটা কারণ রয়েছে, তার একটা রোগ রয়েছে তোমরা বলছো। কিন্তু অন্য কেউ তো আর মিথ্যে কথা বলবে না। আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। তাছাড়া তুমি তো বললে খুনের পেছনে একটা মোটিভ থাকে। হঠাৎ করে তার ঘরে ঢুকে তাকে কেউ খুন করতে গেল কেন? আমি তো মনে করছিলাম সোনার মূর্তিটার জন্যই নাকি এটা হয়েছে, কিন্তু সেটা তো নাকি উপরের দোতলার ঘরে সিন্ধুকের মধ্যেই রয়েছে। একটু সময় লাগবে অমরজিৎ, আশা করছি সবকিছু ঠিক আমাদের সামনে আসবে। আসলে এই জীবনমোহন বাবু যদি সমস্ত কথা ভালোভাবে বলতো, তাহলে আর সমস্যা হতো না। কিন্তু সে যাই হোক, তুমি একটু আমার ঘরে এসো তো। খাওয়া দাওয়ার পর আমি আর নিখিলেশ তার ঘরে গিয়ে বসতেই নিখিলেশ বলে উঠল, জীবনমোহন বাবুকে কেউ খুন করলে তার কাছ থেকে কি কি পাবে? টাকা পয়সা, সেই সোনার মূর্তির খোঁজ, তাছাড়া আর কিছু পাওয়া যেতে পারে তার কাছ থেকে? এগুলো ছাড়া তো আর কিছু মাথায় আসছে না। তবে তার ঘরের আলমারিতে কি এমন কিছু ছিল যেটা চুরি করা যেতে পারে? থাকতে পারে অমরজিৎ, তুমি ভুলে যাচ্ছ জীবনমোহন বাবু মাঝে মাঝে ভুলে যান, তাই তিনি আলমারিতে দামি কিছু রাখলেও সেটা তার মনে নাও থাকতে পারে। যদি তার স্ত্রী কাবেরী দেবী সেটা না দেখেন, তাহলে তো হয়েই গেল। কি বলতে চাইছো তুমি বলো তো? মনে আছে জীবনমোহন বাবু বলেছিলেন আমার কাছ থেকে ফিরে সেই দিনই তাকে বাড়িতে ফিরতে হবে, পরদিন সকালে তার কাজ রয়েছে। আর রাধামোহন বাবু বলেছিলেন জীবনমোহন বাবুর কাউকে বেশ খানিকটা টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ তিনি টাকাটা তুলে রেখেছিলেন, কোথাও একটা তুলে রেখেছিলেন, আর সেটা তার ঘরের আলমারিও হতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো? ওই আলমারির টাকার জন্য জীবনমোহন বাবুকে খুন করা হয়েছে? কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, খুনটা করলো কে? এবার আমি তোমায় যেটা বলতে চাইছি বা বলতে চলেছি, তার সমস্ত কিছুই কিন্তু আমার অনুমান অমরজিৎ। আর মনে হয় জীবনমোহন বাবুকে কেউ খুন করেননি, তিনি নিজেই নিজেকে খুন করেছেন। ওই ঘরের আলমারিটা তুমি নিশ্চয়ই দেখেছিলে। আলমারিটা কিন্তু ভাঙা ছিল না, শুধু তার ছিটকিনিটা কোনোভাবে ভাঙতে হয়েছিল। আলমারিটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে সেটা বেশ পুরনো হয়ে গেছে। এমন পুরনো আলমারির ছিটকিনি মাঝে মাঝে আটকে যায়, তখন সেই ছিটকিনি ভেঙে আলমারির খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে নিয়েছি, কিছু একটা বলতে যাব, ঠিক সেই সময় ঘরের টেলিফোনটা আরো একবার বেজে উঠল। নিখিলেশ উঠে গিয়ে টেলিফোন তুলতেই
অপর প্রান্ত থেকে বোধহয় কেউ কিছু বলতে লাগলেন। নিখিলেশ খুব মন দিয়ে শুনল, তারপরে বলল, আচ্ছা আচ্ছা, আমি ওটা আন্দাজ করছিলাম ইন্সপেক্টর বাবু। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন ওই বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করছে নাকি। বিশেষত বাড়ির পিছনের দিকে যে জায়গাটা রয়েছে সেদিকটা একটু বেশি করে নজর রাখার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে সেখান থেকেই কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করবে, আজ না হলে কাল বা দুদিন পরে হলেও করবে। নিখিলেশ আরও কিছুক্ষণ কথা বলে যখন টেলিফোন রেখে আমার সামনে এসে বসলো, আমি তখন অবাক হয়ে বললাম, এ নিখিলেশ, তুমি কি করছো বলো তো? ওই ইন্সপেক্টরের সাথে তোমার কথা হচ্ছিল, মানে যিনি জীবনমোহনবাবুর খুনের কেসটা দেখছেন? নিখিলেশ হেসে উঠে বলল, অমরজিৎ, তুমি এখন ওটাকে খুন বলছো। ওটা খুন নয়, ওটা এক ধরনের আত্মহত্যা। আত্মহত্যা বলা চলে না, আসলে জীবনমোহনবাবু নিজেই বুঝতে পারেননি হয়তো তিনি মারা যাবেন। জীবনমোহনবাবুর বাড়ির খাটের কাজটা দেখেছো? খাটের পায়াগুলো দেখেছিলে কেমন শক্ত? ওই পায়াতে যদি কারোর মাথার পেছনের দিকে আঘাত লাগে তাহলে কি হতে পারে? তার মানে তুমি বলতে চাইছো, কিন্তু এমনটা কি হতে পারে? তাহলে এই ঘরের মধ্যে যে আসতো তার ব্যাপারটা? বাড়িটা বেশ পুরনো, এইরকম বাড়িতে গুপ্তপথ থাকার সম্ভাবনাটা কম নয়। কিন্তু সমস্যা হলো, জীবনমোহনবাবু কি সে কথাটা জানতেন না, নাকি তিনি ব্যাপারটা মনে রাখতে পারেননি? তাহলে তো গোটা ব্যাপারটা একদিক থেকে সহজ হয়ে গেল, কিন্তু ওই গুপ্ত দরজাটা খুঁজে বার করাটাই তো সমস্যা। তাছাড়া সব কিছুই যদি তোমার অনুমান মতো হয় তাহলে তো কেসটা একরকম সমাধান হয়েই গেল। কিন্তু তাহলে তুমি নজর রাখতে বলছো কেন? বাইরে থেকে কেউ আসবে বলে কি তোমার মনে হয়? কেউ তো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আমার মনে হয় আলমারির মধ্যে যে বাক্সে টাকা ছিল সেই বাক্সটা ওই ঘরের মধ্যে অন্য কোথাও রয়েছে, আর সেটাই অপরাধী জানে। কিন্তু এতদিন ধরে এমন একটা কাজ করে অপরাধীর লাভ কি হবে? নিখিলেশ একটু উত্তেজিত হয়ে বলল, সেটাই তো বুঝতে পারছি না অমরজিৎ। এখন যাও, বিশ্রাম নাও, যদি সম্ভব হয় তাহলে কাল সকালে আমরা একবার সোনারপুর যাব, আর না হলে ইন্সপেক্টর বাবুর সাথে একবার কথা বলতে যাব, বুঝলে? আমি সমস্ত কিছুই বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম যে নিখিলেশ মন দিয়ে কিছু একটা ভেবে চলেছে, আর তার ভাবনা যদি ঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি কেসটা আমরা সমাধান করে ফেলতে পারবো। নিখিলেশ যে কিছু একটা আন্দাজ করেছে সেটা আমি বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম সে কাউকে সন্দেহ করেছে। কিন্তু ও বাড়িতে সন্দেহ করার মতো রয়েছে একমাত্র কাবেরী দেবী, কিন্তু তিনি এমন কাজ করতে যাবেন কেন? তাছাড়া জীবনমোহনবাবুর ভাই রাধামোহনবাবুর কথা যদি বলি, তিনি তো আমাদের সাথে এখানেই ছিলেন। তাছাড়া আগের দিন সকালবেলায় আমাদের সাথে তার কথা হয়েছে। কি যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি নিখিলেশ তৈরি হয়ে গিয়েছে। আমি তার ঘরে ঢুকে তাকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার, তুমি এই সময় আবার কোথায় চললে? কাল ইন্সপেক্টরের সাথে কথা হয়েছিল, আর সকালে তিনি নিজেই টেলিফোন করেছিলেন আমার সোনারপুরে গিয়ে থাকতে হবে 2 দিন। তবে তোমার বোধহয় যাওয়া হবে না। তোমার নতুন বইয়ের ব্যাপারে কি একটা কাজ আছে বলছিলে না? আমি ভুলে গিয়েছিলাম নিখিলেশের কথায় আমার আবার নতুন করে মনে পড়ল। সত্যিই তো, আজ সকালে আমার একবার বই পাবলিশারের অফিসে যেতে হবে। তাই বলে উঠলাম, কিন্তু তোমাকে কি কারণে যেতে হবে সেটা তো বলো। তুমি তো বললে সমস্ত কিছুই তুমি বুঝতে পেরেছো, তাহলে আবার? নিখিলেশ আমার কথায় হেসে উঠল, তারপর বলল, শুধু বুঝতে পারলেই তো হবে না অমরজিৎ, আমার যে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, আর সেই সোনার মূর্তির ব্যাপারটাও তো রয়েছে। আমার সত্যি নিখিলেশের সাথে যাওয়া হলো না, কারণ আমার অফিসে একবার যেতে হবে। নতুন বই আসতে চলেছে, তাই নিয়ে বেশ কিছু কাজকর্ম রয়েছে। নিখিলেশ একাই গেল, আর যেতে যেতেই আমায় বলে গেল বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন টেলিফোনের সামনেই থাকি, কারণ দরকারি টেলিফোন আসতে পারে। ভাড়ার গাড়িতে উঠতে উঠতে বলল, কেমন যেন মনে হচ্ছে অমরজিৎ, কেসটা এমনভাবে শেষ হবে যেটা আমরা ধারণাই করতে পারিনি কখনো। আমার মন বলছে অমরজিৎ, এই কেসটা তো সহজে আমাদের নিস্তার দেবে না। শুধু জীবনমোহনবাবুই নয়, তার স্ত্রীর বোধহয় বিপদ রয়েছে। তাই আমি তাড়াতাড়ি সেখানে যেতে চাই। নিখিলেশের সাথে আর কোনো কথা হলো না, সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম তার টেলিফোন আসার কিংবা ফিরে আসার জন্য। মাঝখানে 2 দিন কেটে গেল। নিখিলেশ এর মধ্যে 2বার টেলিফোন করলেও কাজের কথা কিন্তু তেমন কিছু হয়নি।
একবার সে বৌঠানের সাথে কথা বলেছে, একবার আমার সাথে কথাবার্তা বলেছে। তবে আসল ব্যাপার কিছুই এখনো কিন্তু জানা যায়নি। এদিকে আমায় যা কাজকর্ম বাকি ছিল সেগুলো একরকম শেষ হয়ে গিয়েছে। 2 দিন কেটে যাওয়ার পরদিন সকালে মনে মনে ভাবছি এখন কি করা যায়। জীবনমোহন বাবুর বাড়িতে টেলিফোন রয়েছে বটেই, কিন্তু তার টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই। একটা কাজ করা যেতে পারে, দাসবাবুকে টেলিফোন করে তারপর তার কাছ থেকে সোনারপুর থানার টেলিফোন নাম্বার জোগাড় করা যেতে পারে। কিন্তু শুধু শুধু এটা করলে নিখিলেশ যদি আবার আমার ওপর রাগ করে। মনে মনে এমনটাই ভেবে নিয়ে আমি সেদিনটা অপেক্ষা করে গেলাম। আর সেদিন সন্ধ্যাবেলাতেই নিখিলেশ ফিরে এলো। তার মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম যে কেসের সমাধান বোধহয় হয়ে গিয়েছে। নিখিলেশ যখন কোনো কেস সমাধান করে ফেলে তখন তার মুখে এমন একটা হাসি দেখতে পাওয়া যায়। আমি কিন্তু তাকে সময় দিলাম। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বৌঠানকে ডেকে বলল, হে কৃষ্ণা, 1 কাপ চা দিয়ে যাও তো, বেশ কড়া করে দিও। মাথাটা বড্ড ধরে আছে, 2 দিন রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি, আজ একটু শান্তিতে ঘুমোবো। আমি চা করে দিচ্ছি, কিন্তু কেসটার কি হলো সেটা তো বলবে। কেসের সমাধান কি হয়েছে, আর আসলে ঘটেছিল কি? যা ঘটেছিল তা একটা খুব শ্রুতিমধুর নয় কৃষ্ণা। আসলে বুঝতে পারিনি যে কেসটা এমন দিকে গড়াবে। একটা কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা হলো, জীবনমোহন বাবুকে যেমন কেউ খুন করেননি, তেমন জীবনমোহন বাবুর ঘরেও কেউ আসতো না। এমনকি তার ঘরের আলমারি থেকে কিছু চুরি যায়নি। সব থেকে বড় কথা হলো, জীবনমোহন বাবুর বাড়িতে সেই সোনার গণেশ মূর্তি কেউ কোনোদিন দেখেনি। তাই সেই মূর্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। আর সেই মূর্তিটার পরিবর্তে জীবনমোহন বাবু নিজে একটা সোনার গণেশ মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি তার দোতলার ঘরের সিন্ধুকে পাওয়া যায়। আর সেই সিন্ধুক থেকেই পাওয়া যায় বেশ কিছু টাকা পয়সা। সমস্ত কিছুই ওই সিন্ধুকের আলমারিতে রয়েছে, তেমন কিছুই নেই। এইভাবে বললে কিছুই বুঝতে পারবো না নিখিলেশ। তুমি গোটা ব্যাপারটা খুলে বলো তো, আর প্রথম থেকে বলো। তুমি ওখানে যাওয়ার পর আর কি কি হলো? দেখো, এই কেসে প্রথম থেকেই ভেবে বসেছিলাম আমরা যে জীবনমোহন বাবুর কোনো একটা বিপদ হয়েছে, তাকে কেউ ভয় দেখাচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে। তারপরই যখন তার মৃত্যু হয় তখন আমরা ভেবেছিলাম নিশ্চয়ই এসবের পেছনে কেউ রয়েছে। কিন্তু গোটা ব্যাপারটাই আসলে একটু অন্যরকম। আমরা বারবার ভুলে যাচ্ছিলাম জীবনমোহন বাবুর একটা রোগ রয়েছে, আর তাই তিনি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান, অথবা মাঝে মাঝে এমন অনেক কিছু বলে বসেন যেগুলো আসলেই হয়নি। তিনি আমাদের এখানে এসে বলেছিলেন তার কথা তার স্ত্রী বিশ্বাস করছে না, অথচ সেই কথা কিন্তু রাধামোহনবাবু বিশ্বাস করেছিলেন। সে কথা আমাদের জীবনমোহনবাবু বলেছেন। আবার আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম তখন তার স্ত্রী জানালেন তিনি তার কথা বিশ্বাস করেছিলেন এবং ঘর খোঁজার চেষ্টাও করেছিলেন, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কে আসবে? তখন মাত্র একটাই অনুমান আমার কাছে ছিল, তা হলো ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা থাকতে পারে, যেটা ওই বাড়িটা যেহেতু অনেকটা পুরনো। তাই এমন বাড়িতে গুপ্ত দরজা থাকলেও থাকতে পারে, আগে বলেছি। কিন্তু গোটা বাড়িটা খুঁজেও কোনো গুপ্ত দরজা আমি পাইনি। আমি ভেবেছিলাম বাইরে থেকে কেউ জীবনমোহন বাবুর বাড়িতে এসে তাকে ভয় দেখাতো বা খুন করতে চেয়েছিল। কিন্তু যেখানে কোনো দরজাই নেই সেখানে বাইরের লোক আসবে কি করে? কিন্তু তাহলে জীবনমোহন বাবু মারা গেলেন কি করে? আর তার ঘরে তিনি যাকে দেখতে পেতেন? দেখো কৃষ্ণা, জীবনমোহন বাবু মারা গিয়েছিলেন তার ঘরের মধ্যে হঠাৎ করে মেঝেতে পড়ে গিয়ে। এবার কি কারণে তিনি মেঝেতে পড়ে গেছেন সেটা খুঁজতে গিয়ে একটাই অনুমান আমার হচ্ছে, ওই ঘরের আলমারির ছিটকিনি ভাঙা অবস্থায় ছিল। যদি আলমারিটা পুরনো আমলের না হতো তাহলে অমন ছিটকিনি দেখা যেত না। ছিটকিনিটা বোধ হয় কোনো কারণে শক্ত হয়ে গিয়েছিল, তাই খুলছিল না। আর সেই ছিটকিনিটা খুলতে গিয়ে টানাটানি করার সময় জীবনমোহনবাবু কোনোভাবে ঘরের মেঝেতে ছিটকে পড়েন। বোধহয় ছিটকিনি খুলে তার হাতে চলে এসেছিল এবং তখনই তিনি গিয়ে মাটিতে পড়েন এবং আঘাত পান। তার মাথাটা গিয়ে ঠেকেছিল তাদের পুরনো আমলের বিছানার পায়ার কাছে। সেই পায়া তুমি না দেখলেও অমরজিৎ দেখেছে। আগেকার দিনের খাট মাঝে মাঝে লোহা দিয়ে তৈরি করা হতো। ওই খাটের পায়াগুলো লোহার ছিল, আর সেই পায়ার উপর ছিটকে পড়ার জন্য তিনি মাথায় আঘাত পেয়ে মারা যান। এত দ্রুত ব্যাপারটা হয়ে যায় যে তিনি চিৎকার করার সুযোগটা পাননি। তাই তার স্ত্রী রাতের বেলা কিছু জানতে পারেননি। পরে সকালে যখন তাকে ডাকতে যাওয়া হয় তখন সমস্যাটা বোঝা যায়। ঘরের আলমারি খোলা ছিল বলে সবাই সন্দেহ করে চুরি করে খুন করা হয়েছে, কিন্তু আসলে চুরি বা খুন কোনোটাই হয়নি। সেটা তো তুমি আগেই বলেছিলে, সেটা বুঝতে পারছি, কিন্তু জীবনমোহন বাবু তার ঘরের মধ্যে কাউকে যে দেখতে পাচ্ছিলেন সেই ব্যাপারটা? এ ব্যাপারে আমি একজন ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি। তাদেরকে আমি জীবনমোহন বাবুর সমস্ত কথা খুলে বলেছি।
তারা মনে করেছেন জীবনমোহনবাবু এমন কিছু ভুল দেখে থাকতে পারেন রাতের বেলা। তার ঘরের ভেতরটা আমি দেখেছি। সত্যি বলতে একদিন গোটা রাত আমি জীবনমোহনবাবুর ঘরেই কাটিয়েছি। তার ঘরের আয়নাটা তুমি দেখেছিলে? আয়নাটা ঘরের এমন জায়গায় রয়েছে যে জানলা দিয়ে বাইরে চাঁদের আলো ঘরের ভেতরে পড়লেই আয়নাতে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। আমার মনে হয় জীবনমোহনবাবু আয়নাতে নিজের ছায়া দেখে কিংবা অন্ধকারে অন্য কিছু থেকে ভয় পেতেন, আর সেই কারণেই তার এমন মনে হয়েছিল। তার ভুলে যাওয়া এবং তার সাথে এমন একটা ভয় থাকার জন্য ব্যাপারটা তার মনের মধ্যে কাজ করছিল। আসলে তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তুমি ভেবে দেখো, জীবনমোহনবাবু থাকে নিচের ঘরে, আর টাকা পয়সা সমস্ত কিছু উপরের ঘরের সিন্ধুকে। সে ঘর তালাবন্ধ। তিনি বুঝতে পারতেন তার শত্রু রয়েছে এবং তার টাকা পয়সার জন্য তার উপর আক্রমণ করতে পারে, তাই তিনি কাউকে বিশ্বাস করতেন না। এ ব্যাপারে জীবনমোহনবাবুর স্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তার মানে চুরি, খুন কোনো অপরাধ হয়নি, শুধু শুধু তোমাদের কেসটা হাতে নিতে হয়েছে, আর জীবনমোহনবাবু মারা গেলেন অকারণে। হ্যাঁ, সেটাই তো। কিন্তু প্রথম থেকে জীবনমোহন বাবুকে কিন্তু তেমন কিছুই মনে হয়নি। সত্যি যে ভদ্রলোকের কোনো একটা বিপদ আছে সেটাই তো আমাদের মনে হয়েছিল। ভাবা যায় এমন কিছু হতে পারে। কিন্তু ইন্সপেক্টর বাবু কি বলছেন? পুলিশ ইন্সপেক্টর আমার সাথে সহমত হয়েছেন। ওই বিছানার পায়ের কাছে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ পাওয়া গেছে। কোথায় মনে হয়েছিল রক্ত হয়তো মাথায় আঘাত করার জন্য ওখানে গিয়ে পড়েছে, কিন্তু বাকি আরো অনেক কিছু মিলিয়ে আমি যেটা অনুমান করেছিলাম সেটা সত্যি অমরজিৎ। শুধু একটাই চিন্তা রয়ে গেছে, কাবেরী দেবী আর তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। কাবেরী দেবীর বাপের বাড়িতেও তেমন কেউ নেই। রাধামোহন বাবু তো একাই থাকেন। তাহলে রাধামোহন বাবু যদি সেখানে গিয়ে থাকেন, কাজকর্ম সমস্ত কিছু দেখেন, তাহলে আমার মনে হয় সেটা ভালোই হবে। তাছাড়া ওই বাড়ির সমস্ত সম্পত্তি কিংবা বাকি সবকিছু তো কাবেরী দেবীর সাথে সাথে রাধামোহন বাবুরও প্রাপ্য। তাই তিনি সেখানে থাকলেই আমার মনে হয় ভালোই হবে। আমি রাধামোহন বাবুর সাথে বিষয় নিয়ে কথা বলেছি অমরজিৎ। তিনি একটু ভেবে দেখতে চাইছেন। তবে রাধামোহন বাবু মানুষ হিসেবে খুব একটা খারাপ নন। তবে আমার মনে হয় তিনি এই ব্যাপারটা খুব বেশি দিন আপত্তি করে থাকতে পারবেন না। তাহলে তো সমাধান হয়েই গেল নিখিলেশ। হ্যাঁ, তবে সোনার গণেশ মূর্তিটা পাওয়া গেলে একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। আমিও সেটাই ভাবছিলাম। প্রথমেই যখন শুনেছিলাম একটা সোনার গণেশ মূর্তি রয়েছে, তখন আমিও ভেবেছিলাম সেটা বোধহয় পাওয়া যাবে। পাওয়া যায়নি যখন, কি আর করা যায়। নিখিলেশ চেয়ারে বসে হাত দুটো মুখের সামনে দিয়ে রইল। আমার মনে হলো সে যেন নতুন করে কিছু ভাবছে। তাই আমি বললাম, কি হয়েছে বলো তো নিখিলেশ? তুমি কি আবার কিছু ভাবছো? না, তেমন কিছু নয়। আসলে আমি এটাই ভাবছিলাম যে এই কেসটায় যে কোনো সময় যে কেউ ফেঁসে যেতে পারত। মনে করো সেদিন রাতে যদি জীবনমোহনবাবুর স্ত্রী কোনো কারণে ওই ঘরে ঢুকতো, তাহলে সন্দেহটা ওর ওপরেই চলে আসতো। দরজাটা বন্ধ ছিল বলে সন্দেহটা কিন্তু ওর ওপরে যায়নি। তারপরে রাধামোহনবাবুর কথাই ভাবো, একটা মোটিভ থেকেই যাচ্ছে। সেদিন রাতে যদি তিনি নিজে গিয়ে তার দাদাকে খুন করে থাকেন, আর সেটা যদি কাবেরী দেবীর চোখের আড়ালে হয় কিংবা কাবেরী দেবীর ইচ্ছেতেই হয়, তাহলে তার প্রমাণ কোথায় থাকছে? আমি নিখিলেশের এমন একটা কথায় অবাক হয়ে গেলাম। বৌঠানও অবাক হয়েছিল। বলল, এসব তুমি কি বলছো? তার মানে তুমি ওদের দুজনকে এখনো সন্দেহ করে চলেছো? কিন্তু তুমি তো বললে যে খুন হয়নি। খুন হয়নি, কিন্তু জীবনমোহনবাবুর অকারণ ভয়টাকে কেউ যদি বাড়িয়ে দিতে চায়, আর তারপরে আলমারির ছিটকিনিটা যদি কেউ ইচ্ছে করে শক্ত করে লাগিয়ে রাখে, বা বাকিটা যদি একটা সুন্দর পরিকল্পনা মতো হয়, তাহলে অপরাধীকে ধরার মতন কোনো শত্রু নেই। অথচ অপরাধীর মোটিভ সম্পন্ন হয়ে গেল। আমি আর বৌঠান একবার দুজন দুজনকে দেখলাম। তারপর আমি বললাম, আচ্ছা, এখানে মোটিভ কি রয়েছে কাবেরী দেবীর কিংবা রাধামোহন বাবুর? দুজনের সম্পত্তি নিয়ে খুব একটা যে উৎসাহী ছিলেন তা কিন্তু মনে হয়নি। তাহলে সম্পত্তি ছাড়া আর কি কারণে খুন হতে পারে? কোনো কথা বলল না। মাথার পিছনে দুটো হাত রেখে চোখ বন্ধ করে হেলান দিয়ে বলল, আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি অমরজিৎ। কোনো প্রমাণ যখন নেই, তাহলে আমি তো আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমি খালি বলতে পারি, আর বলছি, আসলে এমনটাও হতে পারত। হয়েছে সেটা তো বলিনি। নিখিলেশ হেসে উঠল। আমি আর বৌঠান অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। নিখিলেশ যেন নিজের মনেই বলে উঠল, অনুমান, শুধু অনুমানে কোনো লাভ নেই। হ্যাঁ, প্রমাণ দরকার। প্রমাণ না থাকলে মাঝে মাঝে অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে।
আমার কেমন যেন মনে হলো সে এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বলতে চাইলেও আমি বুঝতে পারছিলাম না সে আসলে কি বলতে চাইছে।